বাংলা পরীক্ষার আর মাত্র 2 দিন, কিন্তু তোমার এখনো কিছুই পড়া হয় নাই, তাই না? কোনো সমস্যা নাই, আমি বাংলা প্রথম থেকে শুধু 5টা অধ্যায় দিব, যে 5টা অধ্যায় যদি তুমি পড়ো ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে খুব পারবা, ঠিক আছে? আর এই অধ্যায়গুলো না পড়ে কিন্তু যাবা না, ঠিক আছে? এখন এই 5টা অধ্যায়ের মধ্যে কি কি পড়তে হবে সেটাও আমি বিস্তারিত বলতেছি। একেবারে স্লাইডটা অন করবো। স্লাইডটা কীভাবে পাবা জানো? ফেসবুকে শেয়ার করে অথবা 10 জনকে মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবো, আমি দিয়ে দিব। একটু দেখো, এই তো সেই 5টা অধ্যায়, অর্থাৎ তুমি অপরিচিতা, জীবন বৃক্ষ, মাসি পিসি, রেইনকোট এবং নেকলেস, এই 5টা পড়বাই পড়বা। তুমি যদি বলো স্যার আমি এই 2 দিনের মধ্যে আমি কীভাবে 5টা পড়বো, তাহলে আমি তোমাকে একটু ওইটা দিচ্ছি। একটু দেখো, প্রথমে জীবন বৃক্ষ পড়বা না, চেষ্টা করবো ওই 4টা কভার করার জন্য। ওই 4টা থেকে ইনশাল্লাহ আমার মনে হয়ে যাবে। কিন্তু তুমি যদি ফুল প্রিপারেশন নিতে যাও তাহলে হয়তো জীবন বৃক্ষ পড়তে পারো। ওই 4টা পড়বা কেন? কারণ এগুলো হলো ভাইয়া গল্প, গল্প কিন্তু আমাদের মাথায় থাকে। এখন তুমি কি করবা? এখন রিডিং বাই রিডিং পড়ার সময় না, 2 দিন সময় আছে তোমার। তুমি যে কোনো জায়গায় গিয়ে অপরিচিতার একটা নাটক আছে, নাটকটা দেখে নিবা। মাসি পিসির একটা নাটক আছে, নাটকটা দেখে নিবা। রেইনকোটের নাটকটা দেখে নিবা। নেকলেসের নাটকটা দেখে নিবা। বিষয়টা বুঝাইতে পারছি? এগুলো দেখার পর আমি এমসিকিউ শিট দিছিলাম না, সেটা সলভ করে ফেলবা। এছাড়া তোমরা যদি এইসব বিষয়গুলোর মধ্যে সৃজনশীল কমন চাও তাহলে আমাকে বলবা, ঠিক আছে? তাও আমি একটু ব্রিফ করব। দেখো, তাহলে এই 4টা পড়বা, তারপর ফুল প্রিপারেশন নিতে চাইলে হয়তো জীবন এবং বৃক্ষ পড়তে পারো, কিন্তু ওই 4টা গল্প বা নাটক দেখলেই হবে। দেখবা তুমি বানায় লিখতে পারতেছো। আর কখের জন্য সাজেশন যদি লাগে আমাকে বলবা। এখন আমি একটু ব্রিফ করি তোমাদেরকে। হ্যাঁ, অপরিচিত গল্পের মধ্যে কি আছে দেখো। অপরিচিত গল্পের মধ্যে কি আছে? অপরিচিত গল্পের মধ্যে বা অপরিচিতার সাথে অনুপমের বিয়ে হওয়ার কথা, ঠিক আছে? কল্যাণী আর কি, ওর সাথে বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়েটা হয় নাই। কারণ তার মামা ছিল একেবারে 3rd ক্লাস একটা মানুষ। সে যৌতুক নিয়ে তার হার গোলাম করতেছিল, ওজন মাপতেছিল, অনেক কিছু। হ্যাঁ, এগুলোর জন্য বিয়েটা হয়নি। তো পরবর্তী কি হয়েছে? কল্যাণী আর বিয়ে করেনি। কল্যাণী মেয়েদের সেবা যত্ন করা শুরু করছে, আমার মেয়েরা কিভাবে এডুকেটেড হবে, অর্থাৎ দেশমাতৃকার সেবায় সে নিয়োজিত হয়েছিল। কিন্তু অনুপম তো ভাইয়া কল্যাণীর প্রেমে পড়ে গেছে। এখন অনুপম কি করবে? অনুপম তার মায়ের কথা না শুনে কল্যাণীর কাছে চলে গেছে, কিন্তু কল্যাণী তো বিয়ে করবে না। তো কি করলো? কল্যাণী আর বিয়ে করে নাই, ঠিক আছে, কিন্তু তাকে তার কাজের মধ্যে সহযোগী হিসেবে রাখছিল। তো অনুপম তখন বলছিল যে না, আমি অন্তত জায়গাটা পেয়েছি। এখন এখানে কোন বিষয়গুলো থেকে পরীক্ষা আসবে দেখো। এই যে কল্যাণী আর বিয়ে করে নাই এবং তার যে একটা ব্যক্তিত্ব, সেটা থেকে আসতে পারে প্রশ্ন। তারপর যৌতুক, এই যে যৌতুক দাবি করলো এবং যৌতুকের মধ্যে যে গহনাগুলো ওজন মাপলো, এই জিনিসগুলো নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তার শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা যে বিয়েটাকে রিজেক্ট করে দিছে, হ্যাঁ, একটা যে ব্যক্তিত্ব সম্পন্ন ছিল, সে অজস্র বিনয় দেখাতো না, এই জিনিসটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এতটুকু। আরেকটা জিনিস দেখো, যৌতুক বিরোধী মন মানসিকতা কল্যাণীর মতো শক্তিশালী নারীর চরিত্রের সাথে তুলনা করতে একটা আসবেই। আমি যে এখানে যে বিষয়টা বলছি এখন, এটা দেখে আসবে। তুমি আগে নাটকটা দেখে নিবা। হ্যাঁ, নাটকটা দেখার পর এটা আরেকবার দেখবা আর স্লাইডটা একটু কালেক্ট করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? তারপর জীবন বৃক্ষ মানে কি? দেখো, বৃক্ষ যেরকম ধীর ভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা যত্ন করে, আমাদের জীবনটাও কিন্তু সেরকম হওয়া উচিত, অর্থাৎ পরোপকারী হওয়া উচিত। দেখছো, এটা থেকে আসবে প্রশ্ন আসলে। মাসি পিসিটা অনেক বড় একটা টপিক, বাট মাসি পিসির মধ্যে যদি আসে সবচেয়ে বেশি যেটা আসবে না, স্বামীর অত্যাচার, নির্যাতন, তার প্রতিকূল পরিবেশে নারীর সংগ্রাম, ঠিক আছে? এই জিনিসটা থেকে আসবে। আবার কি আসতে, হ্যাঁ এতটুকুই আসবে। তারপর রেইনকোট গল্পটা বুঝছো, মুক্তিযুদ্ধের বিষয়, ঠিক আছে? এখানে নরুদা অনেক ভীতু একটা মানুষ, কিন্তু যখন সে তার শালার অর্থাৎ তার স্ত্রীর ভাইয়ের যখন রেইনকোটটা পরে তখন সে সাহসী হয়ে যায়। হ্যাঁ, এই একটা দেশপ্রেম নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ নুরহুদার মানসিক পরিবর্তন এবং মুক্তিযুদ্ধের চেতনা। এই 2টা টপিক ছাড়া আসবে না প্রশ্ন, তুমি কনফার্ম থাকো। তারপর ওই তোমার রেইনকোটের মধ্যে আরেকটা জিনিস আসতে পারে, শহীদ মিনার যে ইয়াদের কাটা, শৈলের কাটা, সেটা থেকে একটা আসতে পারে। ক্ষতে বেশি আসে, ঘত মাঝে মাঝে আসতে পারে। নেকলেস মানে দেখো উচ্চবিলাসী চরিত্র, মানে নেকলেস গল্পের মধ্যে মাতিলদা যে অনেক লোভী ছিল। হ্যাঁ, মাতিলদা যে অনেক লোভী ছিল, লোভের কারণে আজকে কি হয়েছিল দেখছো, তার লাইফে অনেক বিশাল একটা ট্র্যাজেডি দিয়ে গেছিল। পরবর্তী জানতে পারলো যে আসলে যে গহনাটা হারাইছিল এবং সেটা জোগাড় করার জন্য যে তারা ঋণ করলো, কর্জ করলো, হ্যাঁ, এত সংগ্রাম করলো, মানুষের বাসায় কাজ করলো, পরে জানলো যে এই নেকলেসটা কি ছিল, ফেক ছিল। মানে এটা হলো কি জানো, তুমি উচ্চবিলাসীর কারণে যে মানুষের জীবন নেতিবাচক একটা প্রভাব পড়ে, সেটা থেকে আসবে, ঠিক আছে? এখন আসো, পদ্মের মধ্যে সবচেয়ে সেরা কোনগুলো?
পদ্মের মধ্যে একটু খেয়াল করো, পদ্মের মধ্যে ভাই সোনাত্তরী একেবারে ইজি। মানে আমরা লাইফের মধ্যে সব কিছু করি, কিন্তু একটা সোনাত্তরী এসে আমার লাইফের সব অ্যাচিভমেন্টগুলো নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যায় না। ঠিক আছে, এটা থেকে আসবে। তারপর বিদ্রোহী, মানে আমি কারো কাছে মাথা নত করি না, আমি প্রতিবাদ করি, আমি প্রতিরোধ করি, শেষ। এই 2-3টা টপিক থেকে আসবে। যাক আমি বলি তাহারই মনে পড়ে ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স। এর মধ্যে কোনগুলা পড়বা? সোনাত্তরী সহজ ভাইয়া, বিদ্রোহী না পড়লে বাদ দাও। তাহারই মনে পড়ে, এটার কোন টপিক থেকে আসবে বলতেছি। তারপর 18 বছর বয়স। এই 5টা কবিতা বললে কনফার্ম থাকো চলে আসে, তুমি যে কোনো বোর্ডে রাখো। ঠিক আছে, যদি এবার অল বোর্ডে হবে। এখন সোনাত্তরের মধ্যে কোনগুলো আসবে দেখো। মহাকালের চিরন্তন সত্য, মানুষ নশ্বর কিন্তু সৃষ্টি অবিনশ্বর। তুমি যেসব জিনিসগুলো সৃষ্টি করছো এগুলো থেকে যাবে, কিন্তু তুমি থাকবা না, তুমি নশ্বর। ঠিক আছে, এই তো পিডিএফটা কিন্তু কালেক্ট করে নিবে, ভিডিওটা শেয়ার করে অথবা 5 জন বা 10 জনকে মেনশন করে আমাকে স্ক্রিনশট দিও হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দিব। তারপর বিদ্রোহী কবিতার মধ্যে কি ভাইয়া? অন্যায়ের বিরুদ্ধে কবির বিদ্রোহ, ব্যাস। তাহারাই মনে পড়ে, এটা একটু বলি। তার হাজবেন্ড শীতকালে মারা যায়, শীতকালে যেহেতু মারা যায়, এরপর তো বসন্তকাল আসে। এখন কবির যে ফ্যান ফলোয়ার বা কবির ভক্ত যে আছে, সে বলতেছে বসন্ত তো আসলো, আপনি কিছু কবিতা লিখেন না। কিন্তু তার হাজবেন্ড মারা যাওয়াতে তার কাছে শীতকাল থেকে এখনো বের হতে পারতেছে না। ঠিক আছে, এই যে বসন্তকাল আসছে, ঋতুরাজ আসছে, এটা নিয়ে তার খেয়ালই নেই। ঠিক আছে, তার স্বামীর প্রতি, মাঘের সন্ন্যাসীর প্রতি এখনো কি মনটা কি পড়ে আছে, এই জিনিসটা, অর্থাৎ বিচ্ছেদের বেদনা। তার হাজবেন্ড যা মারা গেছে সেটা বিচ্ছেদ, এবং প্রকৃতির সাথে সেটা একটা সম্পর্ক করছে আর কি। বসন্তের সৌন্দর্যে কবির উদাসীনতা, মানে বসন্তর মতো একটা মাস আসলো, হ্যাঁ, বা সরি কাল আসলো, ওইখানে তার কোনো খেয়াল নাই, হ্যাঁ, সে পাত্তাই দিচ্ছে না। কেন? কারণ তার এখানে স্মৃতি ভারাক্রান্ত, তার মনটা তার ওই হাজবেন্ডের স্মৃতি নিয়ে এখন কি ভারাক্রান্ত হয়ে আছে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসবে। 1969, এটা মানে কি? গণ অভ্যুত্থানের চেতনা, এই 52-এর ভাষা আন্দোলন থেকে প্রাপ্ত প্রেরণা এবং রাজপথের উত্তাপ নিয়ে বিশ্লেষণ। অর্থাৎ সালাম বরকত এরা যে যা করছে এটার মাধ্যমে পরে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল সেটা নিয়ে কানেক্টিভিটি দেখাবে। 18 বছর বয়স, বেশ সবচেয়ে সহজ আমার মতে এটা পড়বা। হ্যাঁ, এটা মানে কি? তারুণ্যের শক্তি, সাহস এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতা। মানে তরুণরা সবকিছু পারবে, 18 বছর বয়সে সবকিছু পারবে। ঠিক আছে, এখানে অনেকগুলো নেগেটিভ পয়েন্টও আছে। তারা জ্বরে ভেঙে পড়বে, কুমন্ত্রণ আসবে, ঠিক আছে, বিপদে চলে যাবে। কিন্তু এই 18 বছরে কিন্তু দিন শেষে কি হবে? জয় হবে, এরকম একটা কনসেপ্ট। আমি আবার বলতে চাই, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, আর যদি তোমরা ক্লাস চাও আমাকে বলবা, কি বলছি বুঝছো? এখন দেখো তোমাদের কাজ কি, ওই আরেকটা জিনিস দেখো, লালসারা এবং সিরাজউদ্দৌলা, প্লিজ নাটকটা দেখে ফেলো। নাটক তো দেখতে পারবা, ঠিক আছে, নাটকটা দেখে ফেলো। নাটকটা দেখার সময় একটু ডিটেলসে দেখার চেষ্টা করবো, ব্যাস। দেখার পর আমার এমসিকিউ শিটটা পাইছো, না পাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, এটা নিয়ে নিবা। তারপর এখানে কোন বিষয়ে তোমাদের কক্ষ লাগবে বা সৃজনশীল লাগবে সেটা আমাকে বলবো, আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা ভাই পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও। যে কোনো বিষয় সম্পর্কে আমার প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিয়ে বলো, ভাই আমার এটাতে সমস্যা, কি বলছি বুঝছো? ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবো। আর এর পরবর্তী তোমরা কোন বিষয়ে ভিডিও চাও এটা অবশ্যই জানাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।